দর্শক, যদি আপনি এই মুহূর্তে একজন পেনশনভোগী হন অথবা আপনার পরিবারে কেউ থাকেন যিনি অবসরে আছেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব এই মুহূর্তটায় মনোযোগ দিতে। কারণ আজ যা ঘটেছে তা হয়তো আগামী বছরগুলোতে আপনার পরিবারের অর্থনৈতিক চিত্রই বদলে দেবে। হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ আজকের এই ঘটনা। রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে আজ বিকেলে ইতিহাস রচিত হয়েছে এবং সেই ইতিহাসের কেন্দ্রে আছেন দেশের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। নবম জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ আজ প্রণয়ন সম্পন্ন হয়েছে এবং এবারের সুপারিশ আগের ৮টি বেতন কমিশনের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষ করে পেনশনভোগীদের ক্ষেত্রে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। এত বড় পরিসরে এত উদারভাবে পেনশনভোগীদের কথা কখনো ভাবা হয়নি। একটা সংখ্যা দিয়ে শুরু করি, শতভাগ মানে দ্বিগুণ। যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান তাদের পেনশন দ্বিগুণ করার সুপারিশ চূড়ান্ত হয়েছে। একবার ভাবুন তো, আজ যিনি ৬,০০০ টাকা পেনশন পান কাল থেকে তিনি পাবেন ১২,০০০। যিনি ১০,০০০ পান তার হাতে আসবে ২০,০০০। যার পেনশন ১৮,০০০ সেটা হবে ৩৬,০০০ টাকা। এই সংখ্যাগুলো হয়তো শুনতে শুনতে সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর পেছনে যে বাস্তবতা লুকিয়ে আছে সেটা অনেক গভীর। আমাদের দেশে হাজার হাজার পেনশনভোগী আছেন যারা মাসে ৫, ৬, ৭,০০০ টাকা পেনশনে জীবন কাটান। মাসের মাঝামাঝি তাদের পকেট শূন্য হয়ে যায়। তখন হয় সন্তানের কাছে হাত পাততে হয়, না হয় কোনো মতে কষ্ট করে মাস শেষ করতে হয়। অসুখ হলে চিকিৎসা করানো যায় না, নাতি নাতনিরা কিছু চাইলে মুখ নিচু করে থাকতে হয়। এই যে দৈনন্দিন অপমান, এই যে প্রতিদিনের লড়াই, এই যে নীরব কষ্ট, সেখানেই পরিবর্তন আসবে। পেনশন দ্বিগুণ মানে শুধু টাকা নয়, এটা মর্যাদা ফেরানো, এটা আত্মসম্মান ফেরানো, এটা বেঁচে থাকার সাহস ফেরানো। কমিশন এখানে একটা অসাধারণ কাজ করেছে। তারা বুঝেছেন যে পেনশনভোগীদের সবার অবস্থা এক নয়, তাই তারা ৩টি আলাদা শ্রেণী তৈরি করেছেন। প্রথম শ্রেণীতে যারা ২০,০০০ টাকার কম পান তাদের জন্য শতভাগ বৃদ্ধি। দ্বিতীয় শ্রেণীতে যারা ২০ থেকে ৪০,০০০ টাকা পান তাদের জন্য ৭৫%। তৃতীয় শ্রেণীতে যারা ৪০,০০০ টাকার বেশি পান তাদের জন্য ৫৫% বৃদ্ধি। এই ধাপভিত্তিক পদ্ধতির মধ্যে লুকিয়ে আছে এক গভীর সামাজিক দর্শন, যার যত বেশি প্রয়োজন তাকে তত বেশি সাহায্য। এটাই তো ন্যায় বিচার। যিনি আর্থিকভাবে দুর্বল তাকে বেশি শক্তিশালী করা, যিনি তুলনামূলক সচ্ছল তাকে কম নয় কিন্তু যৌক্তিক হারে বৃদ্ধি দেওয়া। এভাবেই আর্থিক বৈষম্য কমানো সম্ভব। মধ্যবিত্ত শ্রেণীর পেনশনভোগীদের কথা একটু আলাদাভাবে বলি। এই শ্রেণীটা আসলে সমাজের মেরুদণ্ড, কিন্তু সবচেয়ে উপেক্ষিত। তারা না গরিব না ধনী, ঠিক মাঝখানে দাঁড়িয়ে প্রতিদিন যুদ্ধ করে যাচ্ছেন জীবিকার সাথে। একজন মধ্যবিত্ত পেনশনভোগীর হয়তো ৩-৪টা সন্তান, কেউ পড়াশোনা করছে, কেউ চাকরি খুঁজছে, কারো বিয়ের বয়স হয়ে গেছে। সব দায়িত্ব তার ঘাড়ে। তার উপর নিজের স্বাস্থ্য, স্ত্রীর চিকিৎসা, বাড়ি ভাড়া, নাতি নাতনির পড়াশোনা। এই ৭৫% বৃদ্ধি তাদের জীবনে কতটা স্বস্তি দেবে তা কল্পনা করা যায়। যিনি ২৫,০০০ টাকা পান তিনি পাবেন প্রায় ৪৩,৮০০ টাকা, প্রায় ১৮-১৯,০০০ টাকা অতিরিক্ত। এই টাকায় হয়তো একটা সন্তানের পুরো মাসের খরচ চলে যাবে, অথবা নিজের ৩ মাসের ওষুধ কিনতে পারবেন, অথবা একটু জমাতে পারবেন জরুরি কিছুর জন্য। এটাই তো মধ্যবিত্তের জীবন, ছোট ছোট হিসাব, ছোট ছোট স্বস্তি। উচ্চ আয়ের পেনশনভোগীরাও বাদ যাচ্ছেন না, তাদের ৫৫% বৃদ্ধি। এটা শতাংশের হিসেবে কম মনে হতে পারে, কিন্তু টাকার অঙ্কে যথেষ্ট। যিনি ৫০,০০০ টাকা পান তিনি পাবেন ৭৭,৫০০। যিনি ৭,০০০ পান তার পেনশন হবে ৯৩,০০০। ৭০,০০০ থেকে লাফিয়ে ১,০৮,৫০০ টাকা। দর্শক, এবার আসি সবচেয়ে আবেগঘন বিষয়, চিকিৎসা ভাতা। এই একটা সিদ্ধান্তই প্রমাণ করে যে নবম বেতন কমিশন শুধু কাগজে কলমে কাজ করেনি, তারা বাস্তবতা দেখেছেন, মানুষের কষ্ট অনুভব করেছেন। একটা দৃশ্য কল্পনা করুন, একজন ৮০ বছর বয়সী মানুষ, প্রতিদিন সকালে তার ৪টা ওষুধ খেতে হয়, উচ্চ রক্তচাপের, ডায়াবেটিসের, হার্টের, কিডনির। প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হয়, প্রতি মাসে রক্ত পরীক্ষা করাতে হয়, মাঝে মধ্যে আল্ট্রাসাউন্ড, ইসিজি, কখনো কখনো হঠাৎ জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি। এসবের খরচ কত হয়? শুধু মাসিক ওষুধেই ১০-১২ হাজার টাকা, ডাক্তারের ফি ৩-৪ হাজার, পরীক্ষা নিরীক্ষায় আরও কয়েক হাজার। সব মিলিয়ে মাসে ২০-২৫ হাজার টাকা চিকিৎসায় চলে যেতে পারে। এখন যদি তার পেনশন হয় ১৫-২০ হাজার, তাহলে কিভাবে চলবে? পরিবারের উপর নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই, আর সেটাই সবচেয়ে যন্ত্রণার। কমিশন এই যন্ত্রণা বুঝেছে, তাই তারা বলেছেন যাদের বয়স ৭৫ বছর বা তার বেশি তাদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা।
এই একটা সিদ্ধান্ত কতজনের জীবন বদলে দিতে পারে তা ভাবুন। একজন বৃদ্ধ মানুষ যখন নিজের চিকিৎসার খরচ নিজে দিতে পারবেন, তখন তার মনে যে শান্তি আসবে, যে সম্মান বোধ জাগবে, তার মূল্য কি টাকায় মাপা যায়? আর যাদের বয়স কম তাদের জন্য ৫,০০০ টাকা এটাও যথেষ্ট, কারণ তুলনামূলক কম বয়সীদের চিকিৎসা খরচ কম হয়। এই বয়সভিত্তিক পার্থক্য সম্পূর্ণ বাস্তবসম্মত এবং মানবিক। চাকরিজীবীদের জন্য রয়েছে ভালো খবর। একজন নতুন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মূল বেতনই হবে ২০,২৫০ টাকা। সরকারি চাকরিতে প্রবেশের প্রথম দিন থেকেই সম্মানজনক বেতন, এর সাথে বিভিন্ন ভাতা যোগ হলে পুরো প্যাকেজ হবে আকর্ষণীয়। এতে করে তরুণরা সরকারি চাকরিতে আগ্রহী হবে, মেধাবীরা প্রশাসনে আসবে, দেশ এগিয়ে যাবে। একটা তথ্য বলি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ৮টি জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হয়েছে। প্রতিবারই চাকরিজীবীদের কথা বলা হয়েছে, কিন্তু পেনশনভোগীরা থেকে গেছেন পেছনে। তারা পেয়েছেন নামমাত্র বৃদ্ধি, পেয়েছেন উপেক্ষা, কিন্তু এবার ইতিহাস বদলেছে। নবম বেতন স্কেল প্রথমবারের মতো বলছে, যারা অবসরে আছেন তারাও সমান গুরুত্বপূর্ণ। তাদের কষ্ট, তাদের সংগ্রাম, তাদের মর্যাদা সবকিছুই গুরুত্বপূর্ণ। এই যে পরিবর্তন, এটা এমনি এমনি আসেনি। কমিশনের সদস্যরা দীর্ঘদিন পরিশ্রম করেছেন, বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেছেন, পেনশনভোগীদের সমস্যা শুনেছেন, তাদের চাহিদা বুঝেছেন, অর্থনৈতিক হিসাব নিকাশ করেছেন, তারপর এই সুপারিশ তৈরি করেছেন এবং আজ বিকেল ৩:৩০টায় সেই সুপারিশ চূড়ান্ত রূপ পেয়েছে। এই মুহূর্তে কমিশনের সদস্যরা যমুনা অতিথি ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তারা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রধান উপদেষ্টা এটি গ্রহণ করার পর শুরু হবে আনুষ্ঠানিক প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে, বাজেটে স্থান হবে, পরিকল্পনা কমিশনে পর্যালোচনা হবে, উপদেষ্টা পরিষদে অনুমোদিত হবে। কতদিন লাগবে পুরো প্রক্রিয়ায় এখন বলা কঠিন, তবে যেহেতু কমিশন তাদের কাজ সময় মতো শেষ করেছে, আশা করা যায় সরকারও দ্রুততার সাথে এগিয়ে যাবে, কারণ অপেক্ষায় আছেন কয়েক লক্ষ মানুষ। প্রতিদিন তারা খবর দেখছেন কবে ঘোষণা আসবে। প্রতি মাসের শেষে যখন পেনশনের টাকা আসে, তখন তারা ভাবছেন কবে থেকে নতুন হারে পাবেন। দর্শক, এই মানুষগুলো আসলে কারা? এরা আমাদেরই মানুষ। আপনার বাবা আমার বাবা, আপনার চাচা আমার মামা, আপনার প্রতিবেশী আমার বন্ধুর বাবা। এরা সেই মানুষ যারা তাদের জীবনের শ্রেষ্ঠ সময় দেশের সেবায় কাটিয়েছেন। স্কুলে পড়িয়েছেন, হাসপাতালে সেবা দিয়েছেন, অফিসে কাজ করেছেন, রাস্তাঘাট দেখাশোনা করেছেন। তাদের শ্রমে, তাদের ঘামে এই দেশ এগিয়েছে। এখন তারা বৃদ্ধ, শরীর দুর্বল, অনেকেই অসুস্থ। এখন তাদের সাহায্যের দরকার, এখন তাদের সম্মানের দরকার, এখন তাদের নিরাপত্তার দরকার, আর সেটা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারণ তারা যখন শক্তিশালী ছিলেন তখন দেশের জন্য করেছেন, এখন দেশের পালা তাদের পাশে দাঁড়ানোর। আজকের এই সুপারিশমালা ঠিক সেই কথাই বলছে। এটা শুধু বেতন বৃদ্ধির একটা প্রস্তাব নয়, এটা রাষ্ট্রের পক্ষ থেকে একটা অঙ্গীকার। এটা একটা বার্তা যে আমরা আমাদের প্রবীণদের ভুলে যাইনি। তারা যা করেছেন তার মর্যাদা আমরা দিই, তাদের অবদান আমরা স্বীকার করি, এবং তাই তাদের জীবনের শেষ দিনগুলো সম্মানজনক করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সামনের কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন এই সুপারিশ চূড়ান্ত অনুমোদন পাবে, যখন গ্যাজেট প্রকাশিত হবে, যখন প্রথমবার নতুন হারের পেনশনভোগীদের হাতে আসবে, সেদিনগুলো হবে ঐতিহাসিক। কয়েক লক্ষ পরিবারে সেদিন খুশির বন্যা বইবে। হয়তো অনেকে আনন্দে কাঁদবেন, হয়তো অনেকে বলবেন অবশেষে আমাদের কথা কেউ শুনল। আজকের এই সংবাদ তাই শুধু একটা ঘোষণা নয়, এটা কয়েক লক্ষ মানুষের জীবনে নতুন আলো জ্বালানোর গল্প। এটা যারা সারা জীবন দিয়েছেন তাদের কিছু ফিরিয়ে দেওয়ার গল্প। এটা মানবিকতার জয়ের গল্প। লবণ জাতীয় বেতন কমিশন যে পথ দেখালো, সেই পথ ভবিষ্যতে অনুসরণীয় হবে, এবং এই সুপারিশমালা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ এটা শুধু নীতির কথা নয়, এটা হৃদয়ের কথা। এটা শুধু অর্থের কথা নয়, এটা সম্মানের কথা। এটা শুধু বর্তমানের কথা নয়, এটা ভবিষ্যতের প্রতিশ্রুতি।